বিয়ের স্বপ্ন দেখাতে শুরু করল ছেলে লাল শাড়ি দেখে। যখন সে বলল, মা, একদিন তুমি লাল শাড়ি পরে আমার বধূ হবে, ছাদে কাপড় শুকাতে দিচ্ছিলাম দুপুরবেলা। তীব্র রোদ, চারদিকে নীরবতা। ছেলে হঠাৎ উঠে এসে আমার শাড়িগুলোর মধ্য থেকে একটা লাল শাড়ি তুলে নিল। আমি হেসে উড়িয়ে দিতে চাইলাম, ভাবলাম মজা করছে। কিন্তু তার মুখ দেখে বুঝলাম সে গম্ভীর। আমি সিরিয়াস। তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। এই নিষিদ্ধ সম্পর্ক হলেও আমার অনুভূতি সত্যি কি বাতাসে শাড়ির আঁচল উঠছিল যেন লাল আগুনের শিখা। আমার সারা শরীর কাঁপতে শুরু করল। মা হিসেবে আমার যে মমতা তা যেন এক নিমেষে ভেঙে পড়ল। নিজের রক্তের সন্তান আমাকে কিভাবে এভাবে কামনা করতে পারে? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রোহিণী দাস। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম দেবাশিস দাস, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, প্রতীক আর শাইনি। প্রতীক ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। শাইনি ১২ বছর বয়সী, স্কুলে যায়। আজ তোমাদের একটা ঘটনা বলবো যেটা আমার জীবনে ঘটেছিল ৫ বছর আগে। ঘটনাটা এতই অবিশ্বাস্য যে বললে হয়তো অনেকে বিশ্বাসই করবে না। কিন্তু এটা একেবারেই সত্যি। সেদিন ছিল জুলাই মাসের শেষের দিকের একটা দিন। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমরা আমাদের পুরনো বাড়িতে থাকতাম তখন, যেটা শহরের একেবারে প্রান্তে, জঙ্গলের কাছে। বাড়িটা আমার শ্বশুরের ঠাকুরদার আমলের, প্রায় ১০০ বছরের পুরনো। বড় ঘর, উঁচু ছাদ, চওড়া বারান্দা, সব মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিবেশ ছিল বৃষ্টির রাতে। সেদিন রাতে ছেলে প্রতীকের জ্বর ছিল। সে বাইরের ঘরে একা শুয়েছিল। আমি আর দেবাশিস ভেতরের ঘরে। মেয়ে শাইনি তার বাবার দিদির বাড়িতে গিয়েছিল দুদিনের জন্য। রাত তখন একটা হবে। হঠাৎ আমি জেগে উঠলাম একটা অদ্ভুত শব্দে। কে যেন খুব আস্তে করে দরজায় টোকা দিচ্ছিল। প্রথমে ভাবলাম হয়তো প্রতীক, জ্বরের কারণে কিছু দরকার। কিন্তু দরজা খুলে দেখি কেউ নেই। বারান্দায় বেরিয়ে দেখি আকাশ মেঘলা, চাঁদ নেই, শুধু দূরে বিজলি চমকাচ্ছে মাঝে মাঝে। আস্তে আস্তে বৃষ্টিও পড়ছে। আমি ভাবলাম হয়তো হাওয়ার শব্দ শুনেছি। ফিরে ঘরে ঢোকার সময় লক্ষ্য করলাম যে প্রতীকের ঘরের দরজা খোলা। ভেতরে উকি দিয়ে দেখি সে ঘুমাচ্ছে। কিন্তু তার বিছানার পাশে একটা জল ভর্তি গ্লাস। আমি তো ঘুমাতে যাওয়ার সময় দেখেছিলাম গ্লাসটা খালি ছিল। কে জল ভরেছে? দেবাশিস? কিন্তু সে তো ঘুমাচ্ছে। অবাক হয়ে আমি আবার ফিরে এলাম আমাদের ঘরে। এসে দেখি দেবাশিস ঘুমাচ্ছে। আমি আস্তে করে তাকে ডাকলাম, শুনছ? তুমি কি প্রতীকের ঘরে গিয়েছিলে এইমাত্র? সে ধড়মড় করে উঠে বসল, না তো। আমি তো ঘুমাচ্ছিলাম। কেন? আমি সবটা বললাম। সে বলল, হয়তো প্রতীক নিজেই উঠে জল নিয়েছে। তুমি দেখেছ যে দরজা খোলা ছিল গু? আমি মাথা নাড়লাম। তারপর আবার ঘুমাতে গেলাম। কিন্তু ঘুম আসছিল না। কেমন যেন একটা অস্বস্তি। হঠাৎ আমার মনে হলো আমাদের বাড়িতে আর কেউ আছে। না, এটা অসম্ভব। দরজা জানালা সব বন্ধ। তাছাড়া বাড়ির চারপাশে উঁচু পাঁচিল। কেউ ঢুকতে পারে না এভাবে। ভোর ৪টার দিকে আমি আবার জেগে উঠলাম। এবার কারণটা ছিল অন্য। আমি স্বপ্ন দেখেছিলাম যে কেউ একজন আমার পাশে বসে আমার চুলে হাত বুলাচ্ছে। আমি জেগে উঠে দেখি দেবাশিস অন্যদিকে ঘুমাচ্ছে। তাহলে? হঠাৎ আমার নজর গেল জানালার দিকে। জানালা খোলা। মনে করতে পারছি না যে রাতে জানালা খোলা ছিল। আমি উঠে গিয়ে জানালা বন্ধ করলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি দেবাশিস কিচেনে চা বানাচ্ছে। আমি তাকে বললাম রাতের কথা। সে মুচকি হেসে বলল, ভূতে বিশ্বাস কর নাকি? বাতাসের জোরে জানালা খুলে গিয়েছিল হয়তো। আমি রেগে গেলাম, এটা ভূতের কথা নয়। আমি কেবল জানতে চাই যদি কেউ আমাদের বাড়িতে ঢুকেছিল কিনা। সে বলল, বিশ্বাস কর, এই বৃষ্টির মধ্যে কেউ চোর ডাকাত আসবে না। তাছাড়া তোমার কি কোনো জিনিস চুরি গেছে? আমি মাথা নাড়লাম। কয়েকটা দিন চলে গেল। আমি প্রায় ভুলেই গিয়েছিলাম সেই রাতের কথা। কিন্তু তারপর আবার একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি রান্নাঘরে রান্না করছিলাম। হঠাৎ পেছন থেকে কে যেন আমার নাম ধরে ডাকল, রোহিণী গু। আমি চমকে উঠে পেছনে তাকালাম। কেউ নেই।
বাড়িতে আমি একা। দেবাশিস অফিসে, প্রতীক কলেজে আর শাইনি স্কুলে। ঠিক সেই সময় দরজার বেল বাজল। আমি বুকের ধড়ফড় নিয়ে দরজা খুললাম। একজন মহিলা দাঁড়িয়েছিলেন, বয়স ৬০-এর কাছাকাছি। তিনি বললেন, আমি সুমিত্রা। এই বাড়িটা কি বিক্রি হবে? আমি অবাক হয়ে বললাম, না, এই বাড়িটা বিক্রি হবে না। কে বলেছে আপনাকে? তিনি বললেন, একজন মহিলা আমাকে ফোন করে বলেছিলেন যে এই বাড়িটা বিক্রি হবে। তিনি বলেছিলেন যে তার নাম রোহিণী গ। আমার গা শিউরে উঠল। আমি রোহিণী, কিন্তু আমি কাউকে ফোন করিনি। আপনার ফোন নম্বর কি? তিনি হাতব্যাগ থেকে একটা কার্ড বের করে দিলেন। সত্যিই সেখানে লেখা ছিল কুসুমিত্রা দেবী, রিয়েল এস্টেট এজেন্ট। তার নিচে ফোন নম্বর। কখন ফোন পেয়েছিলেন আপনি? গতকাল বিকেলে প্রায় ৪টের দিকে। গতকাল ৪টের সময় আমি শাইনিকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। বাড়িতে ছিলেন প্রতীক আর দেবাশিস। সুমিত্রাকে বিদায় দিয়ে আমি প্রতীককে ফোন করলাম। সে ফোন ধরল না। তারপর দেবাশিসকে। তিনিও ধরলেন না। আমি ভাবছিলাম কিভাবে কেউ আমার নাম ব্যবহার করে ফোন করতে পারে। হয়তো কোনো প্রপার্টি ডিলার আমাদের বাড়ির খবর নিয়ে এসেছিল। কিন্তু আমার নাম জানল কিভাবে? সন্ধ্যাবেলা প্রতীক বাড়ি ফিরল। তাকে জিজ্ঞেস করাতে সে মুখ ঘুরিয়ে বলল, মা, আমি কেন ফোন করব? আমি তো জানি না সেই মহিলাকে। আমি ভাবলাম সে মিথ্যা বলছে। কিন্তু তার চোখের দিকে তাকিয়ে মনে হল না যে সে মিথ্যা বলছে। দেবাশিস বাড়ি ফিরলেন রাত ৮টার দিকে। আমি তাকে পুরো ঘটনা বললাম। তিনি বিরক্ত হয়ে বললেন, তুমি কি পাগল হয়ে গেছ? কেউ আমাদের বাড়ি কিনতে আসবে কেন? বাড়িটা তো খুব পুরনো। তাছাড়া আমার তো মনে হয় ওই সুমিত্রা ঠিক ঠিকানা ভুল করে আমাদের বাড়িতে এসেছিলেন। আমি রেগে গেলাম, কিন্তু তিনি আমার নাম জানলেন কিভাবে? তিনি তো বললেন যে কেউ আমার নাম দিয়ে ফোন করেছে। হয়তো তার কোনো পরিচিত আছে যে তোমাকে চেনে। আমি হাল ছেড়ে দিলাম। কোনো লাভ নেই দেবাশিসের সাথে তর্ক করে। সে কখনোই আমার কথা বিশ্বাস করে না। রাতে খাওয়ার পর আমি আমার ডায়েরি লিখছিলাম। হঠাৎ কে যেন দরজায় আলতো করে টোকা দিল। ব্যাপারটা দেজা ভু লাগল। সেই রাতের মতো যখন আমি শুনেছিলাম কেউ আমাদের ঘরের দরজায় টোকা দিচ্ছে। কে? আমি জিজ্ঞেস করলাম। কোনো উত্তর পেলাম না। দরজা খুলে দেখি বাইরে কেউ নেই। আমি বারান্দায় বেরিয়ে এলাম। চাঁদ উঠেছে। জোছনা পড়েছে পুরো বারান্দায়। হঠাৎ দেখি দূরে বাগানের শেষে একটা নীল রঙের ছায়া কিসের যেন কেউ একজন নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমি চোখ কচলে ভালো করে দেখলাম, কিন্তু তখন আর কিছু দেখলাম না। পরের দিন সকালে আমি এক বান্ধবীকে ফোন করে পুরো ঘটনা বললাম। সে বলল, তোমাদের বাড়িটা পুরনো, তাই হয়তো ভূতের উপদ্রব আছে। তোমরা ওখান থেকে চলে যাও। আমি হেসে ফেললাম, ভূত মানি না আমি। কিন্তু মাঝে মাঝে কিছু ঘটনা এমন হয় যে বিশ্বাস করতে ইচ্ছে করে। কি? সেদিন দুপুরে আমি একা বাড়িতে ছিলাম। হঠাৎ শুনলাম কে যেন বাথরুমে গান গাইছে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বাথরুমের দিকে গেলাম। দরজাটা একটু ফাঁক ছিল। আমি দরজা ঠেলে খুললাম। বাথরুম খালি। এবার আমি সত্যিই ভয় পেয়ে গেলাম। আমি দেবাশিসকে ফোন করে বললাম যে আমি বাড়িতে একা থাকতে ভয় পাচ্ছি। সে বলল, ঠিক আছে, আমি ১ ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি। সে আসার আগেই আমি আমার পড়শি রমা দিদিকে ডেকে নিয়ে এলাম। তাকে সবকিছু বললাম। সে বলল, রোহিণী, তোমাদের বাড়িটার একটা ইতিহাস আছে। তুমি জানো না? আমি মাথা নাড়লাম। কি ইতিহাস? এই বাড়িতে আগে থাকত এক দম্পতি, রীতা আর সমীর। রীতা ছিল খুব সুন্দরী, নীল শাড়ি পরতে ভালোবাসত। সমীর ছিল রিয়েল এস্টেটের ব্যবসায়ী। তাদের একটা ছেলে ছিল, অঙ্কন। সেও রিয়েল এস্টেটের ব্যবসা করত। একদিন সমীর জানতে পারে যে অঙ্কন তার মা রীতাকে ভালোবাসে। শুধু মা হিসেবে নয়, একজন মহিলা হিসেবে। সমীর পাগল হয়ে যায় এই জেনে। সে একদিন রাতে রীতাকে হত্যা করে। ঘুমের ওষুধ খাইয়ে তারপর গলা টিপে মেরে ফেলে। সমীর আত্মহত্যা করেছিল পরের দিন। অঙ্কন পাগল হয়ে গিয়েছিল এই ঘটনার পর। সেও শেষ পর্যন্ত আত্মহত্যা করেছিল। এই ঘটনার পর বছর 10 এই বাড়িটা খালি পড়েছিল। তারপর তোমরা কিনেছ। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল এই গল্প শুনে। নীল শাড়ি, রিয়েল এস্টেট, মাছেলের অস্বাভাবিক সম্পর্ক, এগুলো সব কিভাবে আমাদের বাড়িতে ঘটতে পারে? দেবাশিস এলো 1 ঘন্টা পর।
আমি আর রমা দিদি তাকে সব বললাম। সে বিশ্বাস করল না। এসব কল্পনা। ভূত-টুত কিছু নেই। তুমি মিছিমিছি ভয় পাচ্ছ গো। সেদিন রাতে আমরা সবাই ঘুমাতে গেলাম। মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। কে যেন আমার চুলে হাত বুলাচ্ছে। আমি ভাবলাম দেবাশিস হবে। কিন্তু আমি চোখ খুলে দেখি সে পাশে ঘুমাচ্ছে। আমি চিৎকার করে উঠলাম। দেবাশিস ধড়মড় করে উঠে বসল। কি হলো? কি হলো? কে যেন আমার চুলে হাত বুলাচ্ছিল। আমি কাঁপতে কাঁপতে বললাম। তিনি বিরক্ত হয়ে বললেন, তুমি স্বপ্ন দেখছিলে। তারপর বাতি জ্বালিয়ে দিলেন। আমি দেখলাম আমার চুল এলোমেলো হয়ে আছে। যেন সত্যিই কেউ আমার চুলে হাত বুলিয়েছে। আমি আর থাকতে পারলাম না। আমি উঠে বসে বললাম, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। আর একদিনও নয়। দেবাশিস বিরক্ত হয়ে বললেন, কোথায় যাবে? এই বাড়ি ছেড়ে। কিন্তু আমি ছিলাম। পরদিন সকালে আমি বললাম যে আমি আমার বাবার বাড়িতে গিয়ে থাকব শাইনিকে নিয়ে। প্রতীক আর দেবাশিস যদি চায় তবে এই বাড়িতেই থাকতে পারে। দেবাশিস শেষ পর্যন্ত রাজি হলেন নতুন বাড়ি খোঁজার জন্য। সেই দিন থেকে আমরা নতুন বাড়ি খোঁজা শুরু করলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হল, আমরা যে যে বাড়ি পছন্দ করলাম সেগুলো সব কেউ না কেউ আগেই কিনে ফেলেছে বা ভাড়া নিয়েছে। প্রতিবার আমরা যখন কোনো বাড়ি দেখতে যেতাম, রিয়েল এস্টেট এজেন্ট বলত, দুঃখিত, এই বাড়িটা আর খালি নেই গু। এভাবে ৩ মাস কেটে গেল। একদিন রাতে আমি দেবাশিসকে বললাম, আমার মনে হয় আমাদের এই বাড়ি ছাড়তে দেবে না কেউ যে। দেবাশিস হেসে উড়িয়ে দিলেন, এসব কি বলছ? আমরা অবশ্যই বাড়ি পাব। শুধু আরেকটু ধৈর্য ধরতে হবে। কিন্তু আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে এই বাড়ির কোনো অদৃশ্য শক্তি আমাদের এখানে আটকে রাখতে চায়। ঠিক সেই রাতে ঘটনা ঘটল। আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল একটা ভয়ঙ্কর চিৎকারে। প্রতীকের চিৎকার। আমি আর দেবাশিস দৌড়ে গেলাম ওর ঘরে। দেখি সে বিছানায় বসে কাঁপছে। কি হয়েছে? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। মা, একজন মহিলা আমার পাশে শুয়েছিল। নীল শাড়ি পরা। আমি চোখ খুলি আর দেখি সে আমার গালে হাত বুলাচ্ছে। প্রতীক কাঁপতে কাঁপতে বলল। আমি আর দেবাশিস পরস্পরের দিকে তাকালাম। দেবাশিস প্রতীকের পাশে বসে বললেন, কোথায়? এখন কেউ নেই তো? তুমি স্বপ্ন দেখছিলে গু? না বাবা, এটা স্বপ্ন ছিল না। আমি জেগেছিলাম। সে সে আমাকে বলল। প্রতীক থেমে গেল। কি বলল? আমি জিজ্ঞেস করলাম, ভয়ে আমার গলা শুকিয়ে গেছে। সে বলল যে সে আমাকে ভালোবাসে। যে আমি তার ছেলের মতো। যে সে আমাকে কখনোই ছাড়বে না গি। প্রতীক ফুপিয়ে কেঁদে উঠল। দেবাশিস চিৎকার করে উঠলেন, এসব কি বাজে কথা? কোনো মহিলা নেই এখানে। তুমি বাজে স্বপ্ন দেখেছ গু। কিন্তু আমি জানতাম এটা স্বপ্ন নয়। আমি প্রতীককে জড়িয়ে ধরলাম। আর ভয় পাবার কিছু নেই। আমরা কাল সকালেই এই বাড়ি ছেড়ে চলে যাব গু। সেই রাতে আমরা কেউই ঘুমাতে পারিনি। সকাল হতেই আমরা কিছু জরুরি জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আমরা গেলাম আমার বাবার বাড়িতে। সেখানে আমরা সবাই শান্তিতে ছিলাম। কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। ১ সপ্তাহ পর দেবাশিস ফিরে গেলেন আমাদের পুরনো বাড়িতে কিছু জিনিসপত্র আনতে। সন্ধ্যা নাগাদ ফিরলেন। দেখলাম তার চেহারা ফ্যাকাশে। কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। রোহিণী, তুমি ঠিক বলেছিলে। বাড়িটায় কিছু একটা আছে। দেবাশিস বললেন, তার গলার স্বর কাঁপছিল। কি দেখলে তুমি? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। আমি বাড়িতে ঢুকেই দেখি রিসেপশন রুমে একজন মহিলা বসে আছেন। আমি ভাবলাম হয়তো কোনো প্রতিবেশী হবে। গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কে? কি চান? তিনি আমার দিকে তাকালেন। তার চোখ ছিল লাল। তিনি উঠে দাঁড়িয়ে আমার দিকে এগিয়ে এলেন। তিনি বললেন, আমি চাই প্রতীককে। সে আমার ছেলের মতো। আমি পিছনে হটতে হটতে বললাম, প্রতীক এখানে নেই। সে তার দাদুর বাড়িতে। এই শুনে তিনি প্রচণ্ড রেগে গেলেন। বললেন, কেন নিয়ে গেলে তাকে? সে আমার কাছেই থাকবে। তারপর দেবাশিস থেমে গেলেন। তারপর কি? আমি অধীর হয়ে জিজ্ঞেস করলাম। তারপর হঠাৎ করে সে উধাও হয়ে গেল। যেন বাতাসে মিলিয়ে গেল। দেবাশিস বললেন, তার চোখে এখনো ভয়। আমি বসে পড়লাম। রমা দিদি ঠিকই বলেছিল। ওই বাড়িতে রিতার আত্মা আছে। সে প্রতীককে তার ছেলের প্রতিরূপ ভাবছে গু।
দেবাশিস বললেন, আমি আর কখনো সেই বাড়িতে ফিরব না। আমরা ওটা বিক্রি করে দেব গো। কিন্তু কে কিনবে ওই বাড়ি? সবাই তো জানে ওটা ভুতুড়ে বাড়ি। খেয়ে আমি বললাম, যেই কিনুক, আমি আর এক মুহূর্ত ওখানে থাকব না। দেবাশিস জোর গলায় বললেন, আমরা বাড়িটি বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিলাম, কিন্তু কোনো ক্রেতা এলো না। 1 মাস গেল, 2 মাস গেল, কোনো ক্রেতা নেই। একদিন রাতে আমার ফোন বাজল। একটি অচেনা নম্বর থেকে ফোন। আমি ধরলাম, হ্যালো। ওপাশ থেকে কোনো উত্তর এলো না, শুধু খসখস শব্দ, যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে। আমি আবার বললাম, হ্যালো, কে বলছেন? এবার একটি মহিলার কণ্ঠ ভেসে এলো, প্রতীক কোথায়? আমার কাছে ফিরিয়ে দাও তাকে। আমার হাত থেকে ফোন পড়ে গেল। আমি ভয়ে কাঁপতে লাগলাম। দেবাশিস ছুটে এলেন। কি হয়েছে? কার ফোন ছিল? আমি কাঁপতে কাঁপতে বললাম, সে প্রতীককে চায়। সেদিন থেকে শুরু হলো একটা অদ্ভুত ঘটনার পর আরেকটা অদ্ভুত ঘটনা। যেখানেই আমরা যাই সেখানেই ওই নীল শাড়ি পরা মহিলাকে দেখি। প্রতীকের স্কুলের সামনে, আমাদের বাবার বাড়ির আশেপাশে, দেবাশিসের অফিসের সামনে। সবাই তাকে দেখতে পেত না, শুধু আমরা 3 জন দেখতাম। একদিন প্রতীক স্কুল থেকে ফিরে এসে বলল, মা, আমি আর সহ্য করতে পারছি না। সেই মহিলা আমাকে সারাক্ষণ অনুসরণ করছে। আমি ভয় পাচ্ছি। আমরা ভাবতে লাগলাম কি করা যায়। হঠাৎ করে আমার মনে পড়ল রমা দিদি যা বলেছিল। ওই মহিলা লিতা, সে তার ছেলেকে ভালোবাসত, কিন্তু তার স্বামী ভুল বুঝে তাকে হত্যা করেছিল। আমি বললাম, হয়তো রীতা প্রতীককে তার ছেলের মতো দেখছে। একদিন রাতে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি রীতার সাথে কথা বলবো। আমি একা আমাদের পুরনো বাড়িতে গেলাম। দেবাশিস আমাকে বাধা দিতে চাইলেন। পাগল হয়েছ? তুমি একা যাবে সেই বাড়িতে? আমি যাব তোমার সাথে। না, আমি দৃঢ় গলায় বললাম, আমি একাই যাব। সে একজন মা, আমিও একজন মা। আমি তার সাথে কথা বলবো, মা থেকে মায়ে। বাড়িতে পৌঁছে আমি দেখলাম সেটা একেবারে ধুলো ভরা। 1 মাসেরও বেশি সময় ধরে কেউ বাস করেনি। আমি ভেতরে ঢুকে দরজা বন্ধ করলাম। তারপর জোরে জোরে ডাকলাম, রীতা, রীতা, আমি জানি তুমি এখানে আছো। আমার সাথে কথা বলো। কোনো উত্তর পেলাম না। আমি আবার ডাকলাম, রীতা, আমি বুঝতে পারি তোমার ব্যথা। তুমি এসে আমার সাথে কথা বলো। প্রতীক আমার ছেলে, যেমন অঙ্কন তোমার ছিল। হঠাৎ আমি অনুভব করলাম ঘরের তাপমাত্রা কমে যাচ্ছে। মাঝ জুলাই মাসে, কিন্তু মনে হচ্ছিল যেন শীতকাল। আমি কাঁপতে লাগলাম। তারপর দেখলাম সামনের চেয়ারে একজন মহিলা বসে আছেন। নীল শাড়ি পরা, লম্বা চুল। রীতা, আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। তিনি মাথা নাড়লেন। তুমি আমার ছেলেকে কোথায় নিয়ে গেছ? তিনি জিজ্ঞেস করলেন। কোন ছেলে? অঙ্কন, আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আমার ছেলে অঙ্কন। সে কোথায়? রীতা, অঙ্কন আর নেই। সে মারা গেছে অনেক বছর আগে। আমি ধীরে ধীরে বললাম। রীতার চোখে রাগ ফুটে উঠল। মিথ্যা। সে আছে। আমি তাকে দেখেছি। সে তোমার সাথে থাকে। আমি বুঝলাম সে প্রতীককে অঙ্কন ভাবছে। না লিতা, সে অঙ্কন নয়, সে প্রতীক। আমার ছেলে। তোমার ছেলে অঙ্কন মারা গেছে অনেক বছর আগে। রীতা হাসলেন, একটা ভয়ঙ্কর হাসি। মিথ্যা। আমি জানি সে আমার ছেলে। তোমরা তাকে আমার কাছ থেকে লুকিয়ে রাখছ। সে আমাকে ভালোবাসে, সে আমার সাথে থাকতে চায়। কিন্তু তুমি আর তোমার স্বামী তাকে সরিয়ে নিয়ে গেছ। আমি বুঝলাম রীতা আসলে প্রতীককে অঙ্কন ভাবছে। এবং সম্ভবত অঙ্কন তার মায়ের প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করত, যেমনটা রমা দিদি বলেছিলেন। আমি একটা সাহসিক পদক্ষেপ নিলাম। রীতা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। তুমি কি জানতে যে অঙ্কন তোমাকে ভালোবাসত? শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে? আমি জিজ্ঞেস করলাম। রীতার চোখে অশ্রু দেখা গেল। হ্যাঁ, আমি জানতাম। সে আমাকে সেই রাতে বলেছিল। কিন্তু আমি তাকে ঠিক করে বোঝাতে পারিনি যে আমি তার মা। আমি তাকে ভালোবাসি, কিন্তু সেইভাবে নয়। সমীর আমাদের কথা শুনেছিল। সে ভুল বুঝেছিল। তাই সে তোমাকে হত্যা করেছিল? আমি জিজ্ঞেস করলাম। রীতা মাথা নাড়লেন। হ্যাঁ, সে আমাকে হত্যা করেছিল। আর আমি এখনো এখানে আটকে আছি, আমার ছেলের জন্য অপেক্ষা করছি।
আমি তাকে বলতে চাই যে আমি তাকে ক্ষমা করেছি, যে আমি তাকে ভালোবাসি। আমি দীর্ঘশ্বাস ফেললাম। রিতা, তোমার ছেলে অঙ্কন এই পৃথিবীতে নেই। আমার ছেলে প্রতীক তোমার ছেলে নয়। তুমি ভুল করছ। তোমার ছেলে চলে গেছে, তুমিও যাও। তোমার মুক্তি দরকার। রিতা হঠাৎ করে খুব রেগে গেলেন। তিনি চেয়ার থেকে উঠে আমার দিকে এগিয়ে এলেন। মিথ্যা, মিথ্যা। আমার ছেলে এখনো আছে। আমি তাকে দেখেছি। সে প্রতিদিন আমার বাড়িতে আসে। আমি পিছিয়ে গেলাম। রিতার চোখ লাল হয়ে উঠেছে, তার চুল হাওয়ায় উঠছে। আমি বললাম, রিতা, শান্ত হও। আমি তোমাকে সাহায্য করতে চাই। তোমার মুক্তি দরকার। তোমার আত্মা এখানে আটকে আছে। রিতা এবার আমার কাছে এসে আমার গলা চেপে ধরলেন। আমি শ্বাস নিতে পারছিলাম না। আমি ভাবলাম আমি মারা যাব। কিন্তু ঠিক সেই সময় দরজা খুলে গেল আর দেবাশিস ভেতরে ঢুকলেন। রোহিণী, তিনি চিৎকার করে উঠলেন। রিতা আমাকে ছেড়ে দিলেন আর দেবাশিসের দিকে তাকালেন। দেবাশিসের পেছনে ছিল প্রতীক। অঙ্কন, রিতা ফিসফিস করে বললেন, তার চোখে অবিশ্বাস। প্রতীক এগিয়ে এল। আমি অঙ্কন নই, রিতা। আমি প্রতীক। আমি জানি তুমি তোমার ছেলেকে খুঁজছ। কিন্তু আমি সে নই। রিতার সামনে এগিয়ে এলেন ধীরে ধীরে। তুমি অঙ্কন নও। কিন্তু তুমি ঠিক তার মতো দেখতে। প্রতীক মাথা নাড়ল। না, আমি অঙ্কন নই। আমি প্রতীক। তোমার ছেলে অনেক আগে চলে গেছে। তুমিও যাও, রিতা। তোমার মুক্তি দরকার। রিতা স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তাহলে আমার ছেলে কোথায়? অঙ্কন কোথায়? সে এখানে নেই, রিতা। সে অন্য জগতে। তুমিও যাও সেখানে। তোমার ছেলে তোমার জন্য অপেক্ষা করছে, কি প্রতীক বলল। রিতা হাত বাড়িয়ে দিলেন প্রতীকের দিকে। এখানে এসো। আমি তোমাকে একবার ছুতে চাই। প্রতীক রিতার দিকে এগিয়ে গেল, আমার এবং দেবাশিসের বাধা দেওয়া সত্ত্বেও। রিতা প্রতীকের গালে হাত রাখলেন। তারপর তিনি মিলিয়ে যেতে লাগলেন ধীরে ধীরে। আমরা সবাই দেখলাম কিভাবে তিনি বাতাসে মিলিয়ে গেলেন। ঘরের তাপমাত্রা আবার স্বাভাবিক হয়ে গেল। আমরা দেখলাম ঘরের মাঝখানে একটি নীল শাড়ি পরে আছে। আমরা তিনজন একে অপরের দিকে তাকালাম। মনে হয় সে চলে গেছে, দেবাশিস বললেন। তার মুক্তি হয়েছে। তারপর আমরা তিনজন বাড়ি থেকে বেরিয়ে এলাম। পিছন ফিরে দেখলাম বাড়িটা যেন হঠাৎ করে বহু বছরের পুরনো হয়ে গেছে। পাঁচিলে ফাটল, জানালার কাচ ভাঙা, দরজা ভেঙে পড়েছে। যেন 100 বছরের পুরনো বাড়ি। আমরা নতুন বাড়ি খুঁজে পেলাম। এবারে কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। আমরা নতুন বাড়িতে চলে এলাম। সেই থেকে আমরা শান্তিতে আছি। মাঝে মাঝে স্বপ্নে দেখি রিতাকে, তিনি দূরে দাঁড়িয়ে হাসছেন। যেন বলতে চাইছেন, ধন্যবাদ, আমি মুক্তি পেয়েছি। এটাই ছিল আমার গল্প, বন্ধুরা। আর তোমরা যদি কখনো কোনো পুরনো বাড়ি কিনতে যাও, তাহলে সেই বাড়ির ইতিহাস জেনে নিও। কারণ অনেক সময় কিছু কিছু আত্মা এই পৃথিবীতে আটকে থাকে মুক্তির অপেক্ষায়। আর তাদের মুক্তি দিতে পারো শুধু তোমরা, যারা জীবিত। ধন্যবাদ আমার গল্প শোনার জন্য। এবং মনে রেখো, এই ধরনের গল্প শুনতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না।